প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে গণিত ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ সিদ্দিক আলী, সিনিয়র শিক্ষক গণিত, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, এর আগেও আমি তোমাদের গণিতের উপর বেশ কয়েকটা ক্লাস নিয়েছি। আমরা গত ক্লাসে জ্যামিতিক অঙ্কন নিয়ে আলোচনা করেছি, ত্রিভুজ অঙ্কন নিয়ে আলোচনা করেছি। আজকে নতুন একটা বিষয় শুরু করব। তোমরা এখানে দুইটা চিত্র দেখতে পাচ্ছ, স্যান্ডেল বা জুতার চিত্র। দেখো, এই জুতা দুইটা একই সাইজের, একই আকৃতির। এখানে ঠিক যতটুকু জায়গা আছে এখানেও ঠিক ততটুকু জায়গা আছে। এখানে মাঝখানে যে শেপটা ঠিক ওটা যে আকৃতির এবং যত বড়, এখানে এই শেপটাও ঠিক সেম আকৃতির এবং তত বড়। এবং এখানে যে যতগুলো দাগ আছে এখানেও কিন্তু ঠিক ততগুলো দাগ এবং একই আকৃতির, একই দৈর্ঘ্যের দাগ। তো আমরা এই দুইটা জুতাকে কি বলতে পারি? এই দুইটা জুতা একই বলতে পারি, অথবা দেখতে একই রকম, একই সাইজ। আমরা এই দুইটা জুতাকে বলতে পারি সদিশ বা দেখতে একই রকম। আর সবকিছু যদি সর্বসম্মতভাবে মিলে যায় তখন আমরা এটাকে বলি সদৃশ্যতা অথবা সর্বসমতা। সবকিছু যদি মিলে যায় তাহলে আমরা সেটাকে সর্বসম্মতভাবে যদি মিলে যায় তাহলে সেটাকে আমরা সর্বসমতা বলি। হ্যাঁ, আজকের আলোচনার বিষয় সর্বসমতা ও সদৃশ্যতা। তোমাদের গণিত বইয়ের খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, 10ম অধ্যায়। আমাদের পরবর্তীতে জ্যামিতিক আলোচনা করতে হলে আমাদের এই 4টা উপপাদ্য, এখানে সর্বসমতা 4টা উপপাদ্য দিয়ে আছে, এই 4টা উপপাদ্য অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। 9-10 ক্লাসের জ্যামিতিতে যদি ভালো করতে হয় বা 8 ক্লাসে যে জ্যামিতিগুলো রয়েছে সেগুলো যদি ভালো করতে হয় তাহলে অবশ্যই আমাদের সর্বসমতা এবং সদৃশ্যতার এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ে যেতে হবে। তো চলো শুরু করি। আমরা এখানে দুইটা চিত্র দেখতে পাচ্ছি, একটা F1 একটা F2, চিত্র 1 এবং চিত্র 2। এই দুইটা চিত্র সর্বসম কিনা দেখতে তো একই রকম, এটা দেখা যাচ্ছে, কাজে এটা সদিশ। সদিশ হতে হলে শুধুমাত্র এই কোণগুলো সমান হলে যথেষ্ট, কাজে দেখতে একই রকম, এটা সদিশ। কিন্তু সর্বসম কিনা এটা যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে উপরিপাতন নীতি ব্যবহার করতে হবে, অর্থাৎ যে কোনো একটা চিত্রকে অপর চিত্রের উপর স্থাপন করতে হবে। স্থাপন করার ফলে যদি এই চিত্র 1 চিত্র 2 এর উপর স্থাপন করার ফলে চিত্র 2 যদি আর সর্বসম্মতভাবে মিলে যায় এবং দেখা না যায় তাহলে সেটাকে আমরা বলি সর্বসম। ঠিক একইভাবে চিত্র 2কে যদি চিত্র 1 এর উপর স্থাপন করা হয় তাহলে যদি চিত্র 1 দেখা না যায় তখন আমরা বলি যে এই চিত্র 2টা সর্বসম। অর্থাৎ একটা চিত্রকে আর একটা চিত্রের উপরে স্থাপন করার ফলে যদি সর্বসম্মতভাবে সব দিক দিয়ে সবকিছু যদি একদম হুবহু মিলে যায় তখন সেটাকে আমরা সর্বসম বলি। তবে ত্রিভুজের সর্বসমতার ক্ষেত্রে একটা শর্ত থাকতে পারে, চতুর্ভুজের সর্বসমতার ক্ষেত্রে একটা শর্ত থাকতে পারে। এখানে যে দুইটা চিত্র দিয়ে আছে এই দুইটা চিত্র সর্বসম হওয়ারও শর্ত থাকতে পারে। তবে আমরা ত্রিভুজের সর্বসমতা নিয়ে আলোচনা করব। তবে ত্রিভুজের সর্বসমতা নিয়ে আলোচনা করতে হলে আমাদের আরও দুইটা বিষয় জেনে নেওয়া দরকার। দুইটা রেখাংশ কখন সর্বসম হয় এবং দুইটা কোণ কখন সর্বসম হয় এই বিষয়টা অবশ্যই জানার প্রয়োজন। কারণ আমরা দুইটা ত্রিভুজ সর্বসম এটা প্রমাণ যদি করতে হয় তাহলে রেখাংশ এবং কোণ সমান এই দুইটা শর্ত আমাদের প্রয়োগ করতে হবে। তবে সর্বসমতা প্রমাণের এই যে উপরিপাতন নীতি, একটা চিত্রকে আর একটা চিত্রের উপর স্থাপন, এটা কিন্তু প্রত্যেকটা উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। অর্থাৎ একটা চিত্রকে আর একটা চিত্রের উপর এমনভাবে স্থাপন করতে হবে যেন হুবহুভাবে মিলে যায়, সর্বসমতভাবে মিলে যায় বা উপরিপাতন হয়, একটার উপর একদম হুবহু মিলে যায়। এই উপরিপাতন নীতি কিন্তু আমাদের প্রয়োগ করতে হবে। এখানে যেরকম এই চিত্র 1 আর চিত্র 2 এই দুইটা সর্বসম কিনা এটা বোঝার জন্য আমরা চিত্র 1কে চিত্র 2 এর উপরে স্থাপন করি অথবা চিত্র 2কে চিত্র 1 এর উপর স্থাপন করি। যদি সর্বসম্মতভাবে মিলে যায় তখন আমরা এই দুইটা চিত্রকে সর্বসম বলছি। ত্রিভুজের সর্বসমতা প্রমাণের ক্ষেত্রেও কিন্তু আমাদের একই পদ্ধতি অবলম্বন করতে হবে।
তো চলো আমরা দুইটা রেখাংশ কখন সর্বসম হয় সেটা একটু জেনে নিই। আমরা মনে করলাম এটা হচ্ছে এবি রেখাংশ আর এটা হচ্ছে ডি রেখাংশ। এই এবি রেখাংশ আর ডি রেখাংশ কখন সর্বসম হবে? শুধুমাত্র যখন এবি এবং ডিই এই রেখাংশ দুইটা দৈর্ঘ্য সমান হবে। অর্থাৎ এবি এর দৈর্ঘ্য যা হবে ডিই এর দৈর্ঘ্য তাই হবে। যদি দুইটি রেখাংশের দৈর্ঘ্য সমান হয়ে থাকে তাহলে এই দুইটা রেখাংশ সর্বসম হবে। অর্থাৎ আমরা এই এবি রেখাংশকে ডি রেখাংশের উপরে যদি স্থাপন করি তাহলে দেখো সম্পূর্ণরূপে মিলে যাবে। তখন আমরা বলতাম এই এবি আর ডিই এই দুইটা সর্বসম রেখাংশ। সেক্ষেত্রে দেখো এবি রেখা আর ডি রেখা যদি সর্বসম হয়ে থাকে তাহলে এই এ বিন্দুটা কিন্তু অবশ্যই ডি বিন্দুর সাথে মিলে যাচ্ছে এবং বি বিন্দুটা, বি হচ্ছে এই প্রান্তীয় বিন্দু, বি বিন্দুটা অবশ্যই কিন্তু ই বিন্দুর সাথে মিলে যাচ্ছে। এ বিন্দুটা ডি বিন্দুর সাথে এবং বি বিন্দুটা ই বিন্দুর সাথে মিলে যায়। তাহলে দুটি রেখাংশ কখন সর্বসম হয়? যখন দুটি রেখাংশের দৈর্ঘ্য সমান হয়। এবি রেখাংশের দৈর্ঘ্য ডি রেখাংশের দৈর্ঘ্য সমান হয়, তখন এই প্রান্তীয় বিন্দু দুইটা কিন্তু হুবহু মিলে যাবে। এ বিন্দু ডি বিন্দুর সাথে বি বিন্দু ই বিন্দুর সাথে মিলে যাবে। তো আমাদের ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে হলে অবশ্যই কিন্তু এবি রেখাংশ ডি রেখাংশের যদি সমান হয় তখন এই শর্তটা কিন্তু প্রয়োগ করতে হবে। যদি এ বিন্দু ডি বিন্দুর সাথে মিলে যায় এবং এবি আর ডি যদি সমান হয়ে থাকে তাহলে কিন্তু বি বিন্দু অবশ্যই ই বিন্দুর সাথে মিলে যাবে। এটা আমাদের প্রয়োগ করতে হবে। দুটি রেখাংশের দৈর্ঘ্য সমান হলে রেখাংশ দুইটি সর্বসম হবে। আমরা বিপরীত ক্রমেও বলতে পারি দুটি রেখাংশ সর্বসম, এর মানেই হচ্ছে এদের দৈর্ঘ্য সমান। কাজেই এবি রেখা আর ডি রেখা এই দুইটা রেখা যদি সর্বসম হয় তাহলে এবি রেখার দৈর্ঘ্য আর ডি রেখার দৈর্ঘ্য সমান হবে, আর রেখার দৈর্ঘ্য সমান হলে আবার সর্বসম হবে। তো এই শর্তটা আমাদের মনে রাখতে হবে। ত্রিভুজ সংক্রান্ত যে সর্বসমতা প্রমাণগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এটা প্রয়োগ করতে হবে। দুটি কোণ কখন সর্বসম হয়? আমরা মনে করলাম এটা হচ্ছে এবিসি কোণ আর এটা হচ্ছে ডিইএফ কোণ, অর্থাৎ এই বি বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে, এ বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে। দুইটি কোণ তখনই সর্বসম হবে যখন এই দুইটা কোণের মান সমান হবে। অর্থাৎ এই বি বিন্দুতে যত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে এই বিন্দুতে যদি তত ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে থাকে তখন আমরা বলবো যে এই বি কোণ আর ই কোণ সর্বসম কোণ। এক্ষেত্রে দেখো আমরা এবি যে রশ্মিটা নিয়েছি সেটার দৈর্ঘ্য কিন্তু বড় দেখা যাচ্ছে আর এই ডিইর যে দৈর্ঘ্য এটা ছোট দেখা যাচ্ছে। ঠিক একইভাবে বিসিটা ছোট দেখা যাচ্ছে, ইএফটা বড় দেখা যাচ্ছে। আসলে যে দুইটা রেখাংশের মধ্যে কোণ উৎপন্ন হয় এই রেখাংশের দৈর্ঘ্য এখানে মুখ্য না, এই যে বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে কোণের পরিমাণ, ডিগ্রি পরিমাণটা কিন্তু আসলে সমান হতে হবে। তাহলে দুইটা কোণ তখনই সমান হবে বা সর্বসম হবে যখন এদের ডিগ্রি পরিমাপটা সমান হবে। অর্থাৎ এটা ঠিক যত ডিগ্রি ই কোণটাও ঠিক তত ডিগ্রি হলে আমরা এই ত্রিভুজ দুইটাকে সর্বসম বলবো। তাহলে দুইটা ত্রিভুজ সর্বসম তখনই হয় যখন এদের পরিমাপ সমান হয়। দুইটি কোণের পরিমাপ সমান হলে কোণ দুইটি সর্বসম হয়। আমরা বিপরীত ক্রমে বলতে পারি দুইটি কোণ যদি সর্বসম হয়ে থাকে তাহলে এদের ডিগ্রি পরিমাপগুলো সমান হবে। অর্থাৎ এই বি কোণ ঠিক যত ডিগ্রি ই কোণটাও তত ডিগ্রি হবে। তো আমাদের ত্রিভুজের সর্বসমটাও প্রমাণ করতে হলে অবশ্যই আমাদের কিন্তু অনেক জায়গায় দুইটা কোণ সমান দেয়া থাকবে। যেমন আমরা প্রথম যে উপপাদ্যটা পড়ব সেখানেই কিন্তু একটি কোণ সমান বলা আছে, একটি কোণ আর একটা কোণের সমান বলা আছে। তখন কিন্তু আমাদের এই শর্তগুলো প্রয়োগ করতে হবে। উপপাদ্য 1, এই উপপাদ্যটা বাহুকোণ বাহু উপপাদ্য নামে পরিচিত। বাহুকোণ বাহু উপপাদ্য ঠিক এভাবে থাকে না, সাধারণ নির্বাচন যেটা সেটা আসলে আমাদের মনে রাখতে হবে। তবে বাহুকোণ বাহু এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রকাশ, এই উপপাদ্যটা সংক্ষিপ্ত প্রকাশ। একটি ত্রিভুজের দুইটি বাহু বাহুর অন্তর্ভুক্ত কোণ অপর একটি ত্রিভুজের দুইটি বাহু বাহুর অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয়ে থাকে তাহলে ত্রিভুজ দুইটি সর্বসম হবে। অথবা আমরা বলতে পারি যদি দুইটা ত্রিভুজের একটির দুই বাহু যথাক্রমে অপরটির দুই বাহু সমান হয় এবং বাহুদের অন্তর্ভুক্ত কোণ দুইটি পরস্পর সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম হবে। যেমন
ছোট ভিডিও দেখে নিই। SAS থিওরেম, সাইড অ্যাঙ্গেল সাইড, অর্থাৎ দুইটা সাইড আর একটা অ্যাঙ্গেল সর্বসম হয় কখন, সেটা আমরা একটু দেখে নিই। এই বাহু দুইটা সমান, আবার এই বাহু দুইটাও সমান, এবং মাঝখানের এই যে কোণ, এই কোণটাও কিন্তু সমান। যদি দুইটি বাহু এবং বাহুর অন্তর্ভুক্ত কোণ, দুইটি বাহু বাহুর অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয়, তাহলে এই বাহুটা যোগ করলে যে ত্রিভুজ দুইটি হবে, সেই ত্রিভুজ দুইটাও সর্বসম হবে। অর্থাৎ আমরা এই বাহুটা যোগ করলাম, ঠিক একই দৈর্ঘ্যের এখানে একটা বাহু নিলাম, বাহু নিলেও কিন্তু এদের দৈর্ঘ্য সমান হবে। আমরা মনে করলাম যে ABC ত্রিভুজ এবং DEF ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের এই AB বাহু আর DE বাহু সমান। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই লাল দাগ দিয়া বাহুটা আর DEF ত্রিভুজের এই দাগ দিয়া বাহু দুইটা সমান, অর্থাৎ AB is equal to DE এবং AC equal to DF। এই AC বাহু DF বাহুর সমান, এবং সেই সাথে এখানে যে কোণটা আছে BAC এবং EDF, এই দুইটা কোণ সমান, এই কোণটা আর এই কোণটা সমান। আমাদের প্রমাণ করে দেখা যেতে হবে যে ত্রিভুজ ABC এবং ত্রিভুজ DEF সর্বসম। এটা হচ্ছে আমাদের দেওয়া তথ্য। AB বাহু সমান DE বাহু, AC বাহু সমান DF বাহু, এবং অন্তর্ভুক্ত কোণ BAC সমান অন্তর্ভুক্ত কোণ ADF। দুইটা বাহু এবং বাহুদের অন্তর্ভুক্ত কোণ দিয়ে আছে, আমাদের এই ত্রিভুজ দুইটা সর্বসম প্রমাণ করতে হবে। তো ত্রিভুজ দুইটা সর্বসম, এটা যদি প্রমাণ করতে হয় তাহলে আমাদের এই দেওয়া তথ্যগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এই যে AB রেখাংশ সমান DE রেখাংশ, আমরা দুইটা রেখাংশ কখন সর্বসম হয় সেটা নিশ্চয়ই মনে আছে। AC equal to DF, দুইটা রেখাংশ সর্বসম কখন হয় সেটা নিশ্চয়ই মনে আছে। আবার এখানে কোণ দুইটা সমান দিয়ে আছে। এই যে দেওয়া তথ্য, এই তথ্যের উপর ভিত্তি করে কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। তো AB রেখা আর DE রেখা যেহেতু সমান দিয়ে আছে, A বিন্দু যদি D বিন্দুর উপর পড়ে তাহলে অবশ্যই কিন্তু B বিন্দু E বিন্দুর উপর পড়বে। ঠিক একইভাবে যেহেতু AC equal to DF এটা দেওয়া আছে, A বিন্দু যদি D বিন্দুর উপর পড়ে তাহলে C বিন্দু কিন্তু অবশ্যই F বিন্দুর উপর পড়বে। আর BAC সমান অন্তর্ভুক্ত কোণ ADF, এই দুইটা কোণ যেহেতু সমান, কাজে এদের ডিগ্রি পরিমাপ কিন্তু সমান। সেক্ষেত্রে এই BA বাহু ED বাহু বরাবর পড়বে এবং AC বাহু DF বাহু বরাবর পড়বে। যেটা প্রমাণ করতে হবে বিশেষ নির্বাচনে সেটা লিখে দিতে হয়। আমরা যে তথ্যগুলো দিয়েছে সেই তথ্যগুলো লিখলাম। ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF এ AB equal to DE, AC equal to DF এবং অন্তর্ভুক্ত কোণ BAC সমান অন্তর্ভুক্ত কোণ ADF। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ DEF, এই দুইটা ত্রিভুজ সর্বসম, এটা আমরা প্রমাণ করব। আমরা দুইটা ত্রিভুজ অঙ্কন করে নিই। এটা ত্রিভুজ ABC, এটা ত্রিভুজ DEF। আমরা ত্রিভুজ ABC কে ত্রিভুজ DEF এর উপরে স্থাপন করছি। ত্রিভুজ ABC কে ত্রিভুজ DEF এর উপর এমনভাবে স্থাপন করি যেন A বিন্দু D বিন্দুর উপরে পড়ল, আর এই AB বাহু DE বাহু বরাবর পড়েছে। দেখো আমি আবার স্থাপন করছি, এই A বিন্দু D বিন্দুর উপর এবং AB বাহু DE বাহু বরাবর পড়েছে। এই DE বাহুর যে পাশে F বিন্দু আছে, C বিন্দু কিন্তু ওইদিকে যেয়ে পড়েছে। তাহলে আমরা কিভাবে স্থাপন করলাম? ত্রিভুজ ABC কে ত্রিভুজ DEF এর উপর এমনভাবে স্থাপন করি যেন A বিন্দু D বিন্দুর উপর এবং AB বাহু DE বাহু বরাবর পড়ে। DE বাহুর যে পাশে F বিন্দু আছে, C বিন্দু ওই পাশে পড়ে। আমি আলোচনার একদম শুরুতেই বলেছিলাম যে সর্বসমতা প্রমাণ করতে হলে উপরিপাতন নীতি, অর্থাৎ একটাকে আরেকটার উপর স্থাপন করতে হবে। আমাদের এখানেও ঠিক তাই, ত্রিভুজ ABC কে ত্রিভুজ DEF এর উপরে আমরা স্থাপন করেছি। এমনভাবে স্থাপন করেছি যেন A বিন্দু D বিন্দুর উপর এবং AB বাহু D বাহু বরাবর পড়ে। এই D বাহুর যে পাশে F বিন্দু আছে, এই C বিন্দু যেন ওই পাশে যেয়ে পড়ে। এখন আমাদের দেয়া তথ্যের দিকে আসতে হবে। ত্রিভুজ ABC কে ত্রিভুজ DF এর উপর এমনভাবে স্থাপন করি যেন A বিন্দু D বিন্দুর উপর
এবং এবি বাহু ডি বাহু বরাবর পড়ে, ডি বাহুর যে পাশে বিন্দু আছে সে বিন্দু যেন ওই পাশে পড়ে। তোমাদের নিশ্চয় মনে আছে এই এবি ইকুয়াল টু ডি দিয়ে আছে আর এসি ইকুয়াল টু কিন্তু ডিএফ দিয়ে আছে, আর সেই সাথে এই কোণ আর ডি কোণ সমান, অর্থাৎ বিএসি কোণ সমান ইডিএফ কোণ, এগুলো দেওয়া আছে। তো আমাদের এই দেওয়া তথ্য কিন্তু প্রয়োগ করতে হবে। তো প্রথমেই যেহেতু এবি ইকুয়াল টু ডি দিয়ে আছে, আর আমরা যখন স্থাপন করেছি তখন এই এ বিন্দু কিন্তু ডি বিন্দুর উপর স্থাপন করে নিয়েছি। এ বিন্দু কিন্তু ডি বিন্দুর সাথে হুবহু মিলে আছে। আবার যেহেতু আমাদের এখানে দেওয়া আছে এবি ইকুয়াল টু ডি, এ বিন্দু যেহেতু ডি বিন্দুর সাথেও হুবহু মিলে আছে, তাহলে বি বিন্দু অবশ্যই কিন্তু ই বিন্দুর সাথে মিলে যাবে, অর্থাৎ এবি ইকুয়াল টু ডি বলে বি বিন্দু অবশ্যই ই বিন্দুর উপর পড়বে। আমরা একটা কোণ সমান দেওয়া ছিল, অর্থাৎ এই এ কোণ সমান ডি কোণ, এটা দেওয়া ছিল। তো দেখো আমরা একটু আগেই কিন্তু প্রমাণ করে আসলাম যে এই এবি আর ডিই এটা কিন্তু হুবহু মিলে গিয়েছে, যেহেতু আমরা স্থাপন করার সময় এ বিন্দু ডি বিন্দুর উপর আর বি বিন্দু ই বিন্দুর উপর স্থাপন করেছি। আবার যেহেতু এই কোণটা আর এই কোণটা সমান, যেহেতু এই কোণ আর ডি কোণ সমান, তাহলে এই এসি বাহু এই ডিই বাহু বরাবর পড়বে। এসি আর ডি সমান কিনা সেটা আমরা জানি না, আমরা প্রমাণ করব এসি আর ডিএফ সমান। কিন্তু আমরা এইটুকু জানি, যদি দুইটা কোণ সমান হয়ে থাকে, এই কোণ আর ডি কোণ এখানে সমান, আর এই এবি বাহু আর ডি বাহু কিন্তু একদম হুবহু মিলে গিয়েছে, ফলে এই এসি বাহু কিন্তু ডিএফ বাহু বরাবর পড়বে, এটা আমরা জানি। এই এসি বাহু ডিএফ বাহু বরাবর পড়বে। এখন আমরা দেখাতে চাই যে এই সি বিন্দু এ বিন্দুর উপর পড়বে, যেহেতু বিএসি সমান কোণ ইডিএফ এবং এবি বাহু ডি বাহুর উপর পড়ে, সুতরাং এসি বাহু ডিএফ বাহু বরাবর পড়বে। কিন্তু আমাদের দেওয়া তথ্যে বলছে যে এই এসি আর ডিএফ সমান, এসি আর ডিএফ সমান, এটা কিন্তু আমাদের দেওয়া তথ্যে বলছে। তো আমরা যেহেতু এই এসি আর ডিএফ একই বরাবর পড়েছে, এ বিন্দু যেহেতু ডি বিন্দুর উপর আগেই পড়ে আছে, আর এসি আর ডিএফ দুইটি রেখাংশ যদি সর্বসম হয়ে থাকে, এ বিন্দু ডি বিন্দুর উপর, সি বিন্দু অবশ্যই কিন্তু এ বিন্দুর উপর পড়বে। তাহলে দেখো আমাদের সর্বসম কিন্তু প্রমাণ হয়ে গিয়েছে। আমরা এ বিন্দু ডি বিন্দুর উপর আগেই স্থাপন করেছি, এ বি ইকুয়াল টু ডিই হওয়ার কারণে বি বিন্দু অবশ্যই এই বিন্দুর সাথে মিলে গিয়েছে, এবং এই দুইটা কোণ সমান হওয়ার কারণে এসি রেখাংশ ডিএফ রেখাংশ বরাবর পড়েছে। আবার এখানে দেওয়া আছে এসি ইজ ইকুয়াল টু ডিএফ, এই কারণে সি বিন্দু অবশ্যই এফ বিন্দুর উপর পড়বে। তাহলে ত্রিভুজ এবিসি ত্রিভুজ ডিইএফ এর উপরে সমানভাবে পতিত হয়েছে, এ বিন্দু ডি বিন্দুর উপর, বি বিন্দু এ বিন্দুর উপর, সি বিন্দু এফ বিন্দুর উপর পড়েছে। ফলে ত্রিভুজ এবিসি ত্রিভুজ ডিইএফ এর উপর সমাপতিত হবে। আর আমরা জানি একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজের উপরে সমানভাবে পতিত হলে ত্রিভুজ দুইটা সর্বসমতভাবে মিলে যাবে, ফলে ত্রিভুজ দুইটা সর্বসম হবে, অর্থাৎ ত্রিভুজ এবিসি ত্রিভুজ ডিইএফ সর্বসম, প্রমাণিত। আমরা উপপাদ্য 2 শুরু করি। উপপাদ্য 2টি এরকম। উপপাদ্য 2 অবশ্য উপপাদ্য 1-এর উপর ভিত্তি করে প্রমাণ করতে হবে, বাহু কোণ বাহু এই উপপাদ্যের উপর ভিত্তি করে প্রমাণ করতে হবে। যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয়ে থাকে, তাহলে তাদের বিপরীত কোণ দুটি পরস্পর সমান হবে। একটা ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান যদি হয়ে থাকে, তাহলে বাহুদের বিপরীত কোণ পরস্পর সমান হবে। আমরা মনে করলাম এটা হচ্ছে এবিসি ত্রিভুজের এই এবি বাহু আর এসি বাহু, এই দুইটা বাহু সমান, এই লাল দাগ দিয়ে এই দুইটা বাহু সমান। তাহলে এদের বিপরীত কোণ, এবি এর বিপরীত কোণ সি আর এসি এর বিপরীত কোণ বি, অর্থাৎ এই বি কোণ আর সি কোণ সমান, এটা আমরা প্রমাণ করব। মনে করি ত্রিভুজ এবিসি এর এবি বাহু সমান এসি বাহু, প্রমাণ করতে হবে যে কোণ এবিসি ইজ ইকুয়াল টু কোণ এসিবি। তো আমাদের প্রমাণ করতে হলে একটু অঙ্কন করে নিতে হবে। দেখতেই পাচ্ছ যে ত্রিভুজ এবিসি এর
কোণ যে বি ছিল সেই বি কোণের আমরা সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম, একদম সমান দুই ভাগে বিভক্ত হয়েছে এই কোণ এ এর। তো আমরা বলতে পারি কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করি। কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি আঁকি যেন তা বিসিকে এই ডি বিন্দুতে সেট করে। আমাদের এই অঙ্কনটা কিন্তু মনে রাখতে হবে, অঙ্কন অনুসারে কোণ এই বিএডি আর সিএডি এই দুইটা কোণ সমান। তো এখানে দেখো অঙ্কন করার ফলে এডি অঙ্কন করার ফলে আমাদের দুইটা ত্রিভুজ হয়েছে। তো আমরা যদি এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে পারি তখন কিন্তু আমরা বি কোণ আর সি কোণ সমান এটা প্রমাণ করতে পারবো। তো আমরা এখন এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করার চেষ্টা করব, এবিডি এবং এসিডি এই দুইটা ত্রিভুজ। অর্থাৎ ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এসিডি এ কি কি সমান আছে সেটা একটু দেখব। আমরা জানি দুইটা ত্রিভুজ যদি সর্বসম প্রমাণ করতে হয় তাহলে একটা ত্রিভুজের তিনটি অংশ অপর একটা ত্রিভুজের তিনটি অংশের সমান দেখাতে হয়। তো এখানেও আমরা এবিডি ত্রিভুজ এবং এসিডি এই ত্রিভুজ দুইটা সর্বসম যেহেতু প্রমাণ করব, এবিডি এর তিনটা অংশ এসিডি এর তিনটা অংশ সমান দেখাতে হবে। তো প্রথমে আমাদের দেওয়া যে তথ্য আছে এবি ইজ ইকুয়াল টু এসি কিন্তু দেওয়া আছে, এই এবি বাহু আর এসি বাহু এই দুইটা বাহু কিন্তু সমান, এটা দেওয়া আছে। বলা আছে একটা ত্রিভুজের দুইটি বাহু যদি সমান হয়ে থাকে, তো এবি বাহু আর এসি বাহু আমরা বিশেষ নির্বাচনে সমান ধরে নিয়েছি, কাজেই এবি ইজ ইকুয়াল টু এসি এটা আমরা লিখতে পারি। আমরা এডি ইকুয়াল টু এডি বলতে পারি কারণ এবিডি এবং এডিসি এই দুইটা ত্রিভুজেরই দেখো এডি হচ্ছে সাধারণ বাহু, কাজে আমরা যখন এবিডি ত্রিভুজ ধরব তখন এই ত্রিভুজের এডি বাহু আর ত্রিভুজ এসিডি এর এডি বাহু দুইটা কিন্তু একই বাহু। তো কাজে আমরা বলতে পারি এডি ইকুয়াল টু এডি, অর্থাৎ এটা সাধারণ বাহু। সেই সাথে আমরা অঙ্কন যখন করেছিলাম বলেছিলাম যে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করি। তো কাজেই এই বিএডি ব্যাট কোণ আর সিএডি ক্যাট কোণ এই দুইটা কোণ কিন্তু সমান, অর্থাৎ কোণ এই কোণটা আর এই কোণটা সমান। এবং এই যে দুইটা বাহু বাহুর অন্তর্ভুক্ত কোণ বিএডি ইজ ইকুয়াল টু অন্তর্ভুক্ত কোণ সিএডি, এটা অঙ্কন অনুসারে। তো আমরা ত্রিভুজ দুইটা সর্বসম প্রমাণ করার জন্য দেখো এবিডি ত্রিভুজের তিনটা অংশ এসিডি ত্রিভুজের এই তিনটা অংশ সমান। আমরা একটু আগেই যে উপপাদ্য এক পড়ে আসছে, একটা ত্রিভুজের দুইটি বাহু বাহুর অন্তর্ভুক্ত কোণ অপর একটি ত্রিভুজের দুইটি বাহু বাহুর অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয়ে থাকে তাহলে ত্রিভুজ দুইটি সর্বসম। আমরা এখানেও দেখতে পাচ্ছি যে এবিডি ত্রিভুজের দুইটি বাহু বাহুর অন্তর্ভুক্ত কোণ এবং এসিডি ত্রিভুজের দুইটি বাহু বাহুর অন্তর্ভুক্ত কোণ সমান, কাজে ত্রিভুজ দুইটা সর্বসম, অর্থাৎ ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এসিডি। ত্রিভুজ দুইটি যেহেতু সর্বসম হয়ে গিয়েছে কাজেই সবকিছু সমান, আমরা বলতে পারি যে কোণ এবিডি ইজ ইকুয়াল টু কোণ এসিডি, এবিডি কোণ এসিডি এর সমান। তো আমরা এবিডির পরিবর্তে কি লিখতে পারবো, এবিডির পরিবর্তে আমরা কোণ এবিসি লিখতে পারি এবং এসিডির পরিবর্তে আমরা এসিবি লিখতে পারি। আমাদের এটাই আসলে প্রমাণ করতে চেয়েছিলাম, প্রমাণিত। খুবই সহজ প্রমাণ। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের অনুশীলনী শুরু করব। আমরা আজকে যে দুইটি উপপাদ্য পড়লাম সেই দুইটি উপপাদ্য অবশ্যই বাসায় অনুশীলন করবে এবং যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবে। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।